সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নাজমুল আশরাফ রয়েছেন আমাদের সঙ্গে, সিনিয়র সাংবাদিক। নাজমুল আশরাফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মতি ভাই। আমি শিরোনামটা একজন দেখিনি। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন প্রস্তুতি, নিতর দেহ টেনে হিচড়ে চলে উন্মত্ততা, আগে দরকার সুশীল সমাজের সংস্কার। মানবজমিন জুলাই ঘোষণা নিয়ে কি হচ্ছে, বিএনপিতে শৃঙ্খলা ভঙ্গ, ৪,৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা, ঝুলে গেল ওয়াশিংটন বৈঠক। কালের কণ্ঠ, ভর্তিযুদ্ধ এবার আরও তীব্র, মেধা চর্চা করাই আমাদের মূল লক্ষ্য, জামাতের সঙ্গে জোট হবে না বিএনপির, সালাউদ্দিন। আমার দেশ, সাবেক 6 জেনারেলকে বিরুদ্ধে তদন্তে দুদক, জনতা ব্যাংকের 8 লুটেরার বিরুদ্ধে বিশেষ তদন্ত শুরু। কালবেলা ভালো ফলের পরও হোঁচট খাওয়ায় ভয়, প্রকাশ্য নৃশংসতায় হতবাক সবাই। বাংলাদেশে 570 জনের উপর হবে নিপা ভাইরাস ভ্যাকসিনের ট্রায়াল। আমাদের সময় সংস্কারের শর্তে প্রশ্নবিদ্ধ হতে পারে সরকারের নিরপেক্ষতা। মামলার পূর্ণাঙ্গ তদন্ত বাধাগ্রস্তের আশঙ্কা, শাহবাগ অবরোধ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা, ফিরে দেখা। দেশ রূপান্তর, সৌর বিদ্যুতে আশার আলো, ন্যায্য শুল্ক হার চাইল বাংলাদেশ, এনসিবির সঙ্গে জোট হলেও জামাতের সঙ্গে নয়। খবরের কাগজ 80% মালিকানাতেও সন্তুষ্ট নয় বিদেশি মোবাইল কোম্পানি, রাতের ভোটের জন্য পুরস্কৃত এখন আইসিটির বিচারক, ব্যবসায়িক দ্বন্দ্বে বীভৎস খুন। ইনকিলাব বাতিল হচ্ছে অর্ডার, এই বিএনপিকে শহীদ জিয়া ও খালেদা জিয়ার বিএনপি হতে হবে। কোটা সংস্কার দাবিতে ছুটির দিনও রাজপথে সরব শিক্ষার্থীরা। দিনকাল শুল্ক আলোচনায় কিছু বিষয়ে একমত বাংলাদেশ যুক্তরাষ্ট্র। ফরিদা পারভিনের উন্নত চিকিৎসার আহ্বান খালেদা জিয়ার, জামাতের সঙ্গে জোট নয়। করতোয়া সবাই শনাক্ত, 4 জন গ্রেপ্তার। জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত কারাগারে, 1.5 বছরে আরও 1.5 লাখ রোহিঙ্গা এসেছে বাংলাদেশে। একটা হত্যাকাণ্ডের খবর, একজন ব্যবসায়ী খুন হয়েছেন এবং এটার এই নৃশংসতা যে ভিডিও যেভাবে মানুষের সামনে আসছে, এটা এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন পুরো ঘটনাটা। দেখেন, এরকম নৃশংসতা রাজনীতিতে অতীতেও হয়েছে, কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে নানানভাবে মব সৃষ্টি করে অনেক রকমের ঘটনা ঘটেছে। মব নিয়ে তো অনেক দিন ধরে আমরা আলোচনা করছি, চলছে, সেটা মানছে না। এটাও কিন্তু এক ধরনের মব। বিএনপির একজন নেতাকে আরেক পক্ষ নৃশংসভাবে খুন করেছে। ঘটনাটি বুধবারের, কেন এটি 3 দিন পরে আজকে প্রকাশিত হলো বা ভিডিও আসলো? মিটফুট হাসপাতালের সামনে, হ্যাঁ, মিটফুট হাসপাতালের সামনে ঢাকা শহরে এরকম একটি ঘটনা ঘটার 3 দিন পরে কেন সংবাদ আসলো, কেন এর আগে জানা গেল না? এরকম একটা উন্মত্ততা তৈরি হয়েছে। এটা তো আর গোপনে হওয়ার মতো কোনো কিছু না। ফলে প্রথম প্রশ্ন হচ্ছে যে কেন এটা আমরা আগে জানতে পারলাম না? এটা কি সংবাদ মাধ্যমের ব্যর্থতা, নাকি যারা ঘটিয়েছে বা এর পেছনে যদি কোনো শক্তি থাকে তারা এটাকে আড়াল করতে রাখতে চেয়েছে? এখন বিএনপির অন্তর্কন্দলের ফলে এরকম একটি ঘটনা ঘটেছে। এটি নিয়ে আমরা দেখলাম যে দিনভর বিভিন্ন দল, বিশেষ করে এনসিপি নেতারা, তারা সারা দেশে এখন পদযাত্রা করছে। আজকে যশোরে তাদের কর্মসূচি ছিল, সেখানেও এগুলো নিয়ে কথা হচ্ছে। সারা দেশে এটার প্রতিবাদ হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এর প্রতিবাদ হচ্ছে। মানে বলা যেতে পারে যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ফলে এরকম একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, ফলে বিএনপি দায়ী। এরকমটা তার যারা প্রতিপক্ষ, মূলত এনসিপি, তারা বলার চেষ্টা করবে, বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা করবে। আমরা এই গত 11 মাসে সারা দেশে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল বা বিএনপির মাঠ পর্যায়ের লোকদের চাঁদাবাজি, দখলবাজি, এগুলোর খবর আমরা জানি। এই ব্যাপারে বিএনপি যথেষ্ট ব্যবস্থা নিয়েছে। আপনি একটা খবর পড়ছিলেন, 4,500কে বহিষ্কার করেছে। ফলে বিএনপির মতো এত বড় একটি দল, যার নেতাকর্মী সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং গত 16 বছর তারা বিভিন্ন রকমের অন্যায়ের শিকার হয়েছে, ফলে তারা প্রতিপক্ষের উপরে এরকম হামলা করতে পারে, যেটি 5ই আগস্টের পরে অনেক ঘটেছে। এতদিন পরে এসেও এরকম ঘটতে পারে। কিন্তু নিজেদের কোন্দল যখন হয়, তখন কিন্তু আপনি নিজেরা নির্যাতিত হয়েছিলেন আগে, ফলে ওই পক্ষ যারা নির্যাতন করেছে, আওয়ামী লীগ, যারা পলাতক আছে, কোথাও কোনোভাবে তাদেরকে পেলে সেই প্রতিশোধ নেবে, এটাও স্বাভাবিক। অন্তর্কোন্দল বা এটা নিশ্চয়ই বিএনপির একটা দুর্বলতা, যে তারা
অন্তর্কুন্দল থামাতে পারছে না, নিজেদের মধ্যে এরকম দ্বন্দ্ব হচ্ছে। এই ঘটনা একটা নিখুঁতভাবে মানে একটা ভিডিও করা হলো, কে করলো এটা? এখানে তো প্রশ্ন, প্রথম কথা হলো খবরটা কেন পরে প্রকাশিত হলো, এরকম নিখুঁত ভিডিও কারা করলো, এটাকে এই সময় কেন ছাড়া হলো, নির্বাচনী পরিবেশ নিয়ে যখন অনেক বিতর্ক হচ্ছে তখন এরকম একটি ঘটনা সামনে আসা এবং সেটা নিয়ে রাজনীতি হওয়া, পরিবেশ ঠিক নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই, এর জন্য বিএনপিকে দোষ দেওয়া যেতেই পারে। বিএনপি ব্যবস্থা নিচ্ছে, তারপর থামাতে পারছে না, এটা বিএনপির ব্যর্থতা, সেটাও মানলাম। কিন্তু বিষয়টা তো আইন শৃঙ্খলার, বিষয়টা হচ্ছে অপরাধের। তাহলে বিএনপি তার সাংগঠনিক ব্যবস্থা নেবে। 4,500 মানুষকে বহিষ্কার করা এই 11 মাসে চারটিখানি কথা না। আমরা বড় দলগুলোর বৈশিষ্ট্য জানি, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির মতো দলগুলো নিজেদের দোষ কখনো স্বীকার করে না। অন্তর্কুন্দল হলে পরে এখানে তৃতীয় পক্ষকে দায়ী করার চেষ্টা করা হয় এবং নানানভাবে সেই দায়গুলো, দোষগুলো, অভিযোগগুলো অস্বীকার করার চেষ্টা করা হয়। সেই জায়গায় ঘটনা ঘটার পরে সেটাকে আমলে নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া বিএনপির দিক থেকে খুবই ইতিবাচক একটা। কিন্তু আরেকটা ব্যাপার আছে, বিএনপির কৃষি রিঅ্যাক্টিভ হবে না প্রোঅ্যাক্টিভ হবে? প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত। মানে যখন 2, 4, 5টা ঘটনা ঘটেছে বা 5ই আগস্টের পর থেকে যখন একের পরে ঘটনা ঘটছে, অন্য জায়গায় যাতে না ঘটে তার জন্য কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে যারা নেতৃত্বে আছেন, দায়িত্বে আছেন, তাদের সজাগ থাকা এবং এরকম পরিস্থিতি না হওয়া। কারণ হলে পরে বিএনপির ঘাড়ে যেমন দোষ চাপছে, ঠিক একইভাবে বিএনপি দ্রুত নির্বাচন চাইছে, তার জন্য একটা ভালো পরিবেশ দরকার। যারা দ্রুত নির্বাচন চাইছে না বা সংস্কার, বিচার, নানান অজুহাতে নির্বাচনকে পেছাতে চাইছে বা যেটুকু অগ্রগতি হয়েছে নির্বাচনের ব্যাপারে, ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের লন্ডন বৈঠক, তারপরে সব শেষ ডিসেম্বরে প্রস্তুতি শেষ করার নির্দেশ, নির্বাচন কমিশনও তাদের প্রস্তুতি শেষ করে নিয়ে এসেছে, সেগুলো তারা বলছে। এরকম অবস্থায় ফেব্রুয়ারির শুরুর দিকে নির্বাচন হতে পারে, এরকম একটা সম্ভাবনার মধ্যে আমরা আছি। যদিও সরকারি ডেডলাইন কিন্তু এখনও এপ্রিলে আছে, আর জুন তো সময়সীমা দেয়াই আছে। তো ফেব্রুয়ারিতে হোক, এপ্রিলে হোক আর জুনে হোক, তার জন্য একটা অনুকূল পরিবেশ দরকার। সেই অনুকূল পরিবেশটা কি কোনো দল নিশ্চিত করবে বা গোষ্ঠী নিশ্চিত করবে? নিশ্চয়ই না, সেটা নিশ্চিত করবে সরকার। তো সরকার 11 মাস পরেও কেন এই ধরনের পরিবেশ নিশ্চিত করতে পারছে না যেখানে সুষ্ঠু নির্বাচন হতে পারে? এখন বাংলাদেশের বাস্তবতায় যে ধরনের ঘটনা এখন ঘটছে বা যে ধরনের আইন শৃঙ্খলাজনিত সমস্যাগুলো আমরা দেখছি, এটাও অস্বাভাবিক কিছু না। এখন এগুলোর অজুহাতে যদি কেউ বলে যে নির্বাচনের মতো পরিবেশ নাই, নির্বাচন এখন হতে পারবে না, নির্বাচন হলে পরে এই হবে সেই হবে, তারাও কিন্তু এই ঘটনাগুলোকে, এই পরিবেশ পরিস্থিতিকে কাজে লাগিয়ে তাদের যে রাজনৈতিক লক্ষ্য, নির্বাচন পিছিয়ে দেওয়া, অনেক পরে হওয়া, এই সময়ের মধ্যে না হওয়া, সেটার একটা বড় ধরনের অজুহাত হিসেবে তারা এটাকে কাজে লাগাতে চাচ্ছে এবং এটা তারা কাজে লাগাতে চাইবে। এখন দায় বিএনপির কতটুকু আর সরকারের কতটুকু, আমরা যদি সেই আলোচনা যাই, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের। সরকার কেন এই ধরনের পরিস্থিতি উন্নতি করতে পারছে না? বা কোনো একটি ঘটনা ঘটার পরে, এই ঘটনার সূত্রাপুরের ঘটনা দেখলাম যে আমরা 4 জনকে গ্রেপ্তার করেছে, কিন্তু এরকম আরও অনেক সহিংস ঘটনা তো গত 11 মাসে ঘটেছে, অনেক বড় বড় ঘটনা ঘটেছে যেগুলোকে আমরা মব ভায়োলেন্স বলছি। সবগুলো ঘটনার ক্ষেত্রে সরকার কি সেরকম ব্যবস্থা নিয়েছে? নাই। সবগুলো ঘটনার ক্ষেত্রে কি সরকার যথেষ্ট তৎপর ছিল যে তারা এগুলো ঠেকাবে বা একটি ঘটনার পরে আরেকটি যাতে ঘটনা না ঘটে সেই ব্যাপারে ব্যবস্থা নেবে? সেগুলো তারা নাই। তার মানে এটা কি সরকারের দুর্বলতা বা ব্যর্থতা, নাকি সরকারও এরকম পরিস্থিতি হতে দিতে চায় যার মধ্য দিয়ে কোনো একটি পক্ষ দাবি করবে যে না, এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব না, নির্বাচনের পরিবেশ নাই? নির্বাচনের পরিবেশ বলতে যদি আমরা বুঝি যে বাংলাদেশটা হঠাৎ করে আমেরিকা বা ব্রিটেনের মতো আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হবে, সেটা তো আশা করা উচিত না। বাংলাদেশের বাস্তবতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমনটা থাকে তেমনটাই আছে। বড় ঘটনা ঘটলে পরে আমরা আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করি, এরকম ঘটনা আগেও ঘটেছে, ভবিষ্যতেও ঘটবে। ফলে একেবারে মানে সব কিছু শান্তিপূর্ণ, কোনো রকমের কোনো অঘটন ঘটছে না, এটা তো প্রত্যাশা করাটাও অবাস্তব। সেই জায়গায় এই ধরনের ঘটনার ক্ষেত্রে সবচেয়ে বড় দায়টা সরকারের, এবং সরকার কতটা ব্যবস্থা নিয়েছে, ব্যবস্থা দুরকমের, ঘটনা ঘটে যাওয়ার পরের ব্যবস্থা, ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থা। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ঘোষণা দিয়ে, সময় নিয়ে, দিনের পর দিনও এরকম মব সন্ত্রাসের ঘটনা ঘটেছে, সেই ক্ষেত্রেও কিন্তু সরকার যথেষ্ট কার্যকর ব্যবস্থা নেয়। তাহলে এই নির্বাচনের পরিবেশ তৈরি না হওয়ার ক্ষেত্রে সরকারের দায় অবশ্যই আছে। আর যারা এইসব পরিবেশ পরিস্থিতি অজুহাতে নির্বাচন চায় না বা আপনার এই সময়ের মধ্যে চায় না, অনেক পরে চায়, সংস্কার
বিচার আরও অনেক বিষয়কে সামনে নিয়ে আসে, তাদের সাথে সরকারের এই ভূমিকা তো মিলে যায়। আরেকটি কথা বলে শেষ করি এই বিষয়টা, যে রাজনীতিতে কোনো কিছু সাদা চোখে দেখার উপায় নাই। কখন কোন ঘটনা ঘটে সেটি কি স্বাভাবিকভাবে স্বাভাবিক প্রক্রিয়ায় ঘটেছে, নাকি ঘটানো হয়েছে, নাকি ঘটানোর পেছনে কোনো শক্তি কাজ করে, সেই শক্তি কি রাষ্ট্রের ভিতরে কোনো শক্তি, কোনো দলের ভিতরে কোনো শক্তি, বা সমাজের কোনো পক্ষের দিক থেকে এই শক্তি কার্যকর থাকে, নাকি বিদেশি কোনো শক্তি এখানে কোনো ভূমিকা রাখে, সেগুলো কিন্তু ভাববার যথেষ্ট কারণ আছে। কারণ আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাই, সুষ্ঠু নির্বাচন চাই, দ্রুত নির্বাচন চাই, অনির্বাচিত সরকার থেকে নির্বাচিত সরকারে যেতে চাই, জবাবদিহিতা চাই, গণতন্ত্র চাই, অনেক কিছু চাই। তার জন্য যারা চায় না, সেই অপশক্তি, দেশি হোক আর বিদেশি হোক, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, তাদের ভূমিকাকে খুব সাদামাটা চোখে দেখার সুযোগ আছে বলে আমি মনে করি না। অনেক ধন্যবাদ আপনাকে। দুটো বিষয়, একটা হচ্ছে যে শুল্ক আলোচনা চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, আজ রাতেও আলোচনা হচ্ছে, এখন পর্যন্ত যা খবর তাতে খুব একটা অগ্রগতি হয়নি। এখন এই আলোচনা ট্রাম্প প্রশাসনের সাথে করে কতটা সুফল পাওয়া যাবে, ট্রাম্প তো শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের শুল্ক আরোপ করেছে। সেই জায়গায় বাংলাদেশ একক রাষ্ট্র হিসেবে এই দর কষাকষি করে, আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে এটা সমাধান করতে পারলে ভালো হয়। কিন্তু আমেরিকার এই ধরনের পদক্ষেপের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আমরা কূটনৈতিক তৎপরতা চালাবো। পাশাপাশি যদি এর সমাধান না হয়, আমেরিকা বা ট্রাম্প প্রশাসন যদি তাদের অবস্থানে অটল থাকে, সেই ক্ষেত্রে আমরা বিকল্প কি ব্যবস্থা নেব, বা ওই ক্ষতি থেকে কিভাবে বাঁচবো বা ক্ষতি কাটিয়ে উঠবো, সেই ধরনের পরিকল্পনা নেওয়া উচিত। কিন্তু এই পরিস্থিতি যেটা যে আমাদের যে মানে পণ্য যেটা রপ্তানি হয়ে থাকে, এটা তো মাঝখানে এখন যদি এই ধরনের শুল্ক আরোপ হয় 35 আর আগের যা মিলে প্রায় 50-এর কাছাকাছি, এই পরিস্থিতিতে বাংলাদেশের মানে এখানকার যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিগুলো টিকে থাকবে কি? আমরা তো সেই অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে বেশি আলোচনা করি, অর্থনীতি নিয়ে খুব বেশি আলোচনা হয় না। সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, সেগুলো হয়তো ইতিবাচক ফল দিয়েছে, ব্যাংক খাতের কথা যদি বলি। কিন্তু আরও অনেক ক্ষেত্রে সরকার অর্থনীতিকে সচল স্বাভাবিক করা, দেশি বিদেশি বিনিয়োগ নিশ্চিত করা, এবং যেই ধরনের আপনার ব্যবস্থা নিলে পরে ফ্যাসিবাদী যুগের অর্থনীতির চেয়ে, লুটপাটের অর্থনীতির চেয়ে, দুর্নীতিপরায়ণ অর্থনীতির চেয়ে ভালো অর্থনীতি আমরা পাবো, সেরকম উল্লেখযোগ্য কোনো কাজ তো দেখছি না। এই এনবিআরকে দুভাগ করে যে সংকট তৈরি করা হলো, তাতে কি আমরা সুফল পেয়েছি? স্থানীয় ব্যবসায়ীদের অনেক রকমের অভিযোগের কথা আমরা শুনি, যদিও ব্যবসায়ীরা খুব বেশি সামনে আসেন না, কারণ বড় বড় ব্যবসায়ী বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের আবার অনেক রকমের রাজনৈতিক রং আছে, ফলে তারা খুব বেশি সোচ্চার হতে পারছে না, এক রকমের ভয়ে ডরে থাকেন। অনেকের ব্যবসায় ধস নেমেছে, অনেক খাতে দুরবস্থার কথা আমরা গণমাধ্যমে দেখি। সব মিলিয়ে ডক্টর ইউনূস একজন অর্থনীতিবিদ, তার প্রশাসনে, তার মন্ত্রিসভায় অনেক বিজ্ঞ লোক আছেন জাতীয় এবং আন্তর্জাতিক মানের, তারা সবাই মিলে অর্থনীতিটাকে কি খুব বেশি এগিয়ে নিতে পারছেন, সেগুলো হয়তো অর্থনীতি বিশেষজ্ঞরা বলতে পারবেন। কিন্তু আমরা দৈনন্দিন নানান ঘটনা যা দেখি, বা আমরা যদি খাতওয়ারি আলোচনা করি, তাতে তো বড় ধরনের কোনো অগ্রগতি আমরা দেখছি না। ধন্যবাদ। আপনি জানেন যে ইউএনএইচসিআর তারা একটা কি দিয়েছে যে 18 মাসে আরও 1.5 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। এটি তো আমাদের ঘাড়ে একটি পুরনো সমস্যা, যে সমস্যাটি তৈরি করা হয়েছে বিগত সরকারের আমলে, এবং তারা এর কোনো সমাধান, বিন্দুমাত্র কোনো সমাধান করতে পারে নাই। তাদেরকে আশ্রয় দিয়ে তাদেরকে ফেরত পাঠানোর যত রকমের চেষ্টা তারা করেছে, দ্বিপাক্ষিক থেকে শুরু করে আঞ্চলিক, আন্তর্জাতিক এবং বিভিন্ন দেশ সংস্থার সাথে যত রকমের আপনার আলাপ আলোচনা, দর কষাকষি সব কিছুই করেছে, কিন্তু একজন রোহিঙ্গাকে ফেরত দেওয়া যায় নাই। ডক্টর ইউনূসের যে আন্তর্জাতিক খ্যাতি এবং অবস্থান, এবং আমেরিকা, ইউরোপ, জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে তার যে সম্পর্ক, তাতে করে এই সংকট সমাধানের একটা প্রত্যাশা মানুষের মধ্যে জন্মেছিল। সেরকম কথাবার্তা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন। জাতিসংঘের মহাসচিব এসে যখন ঘুরে গেলেন, তখনও মনে হয়েছে যে এবার বুঝি কিছু একটা হবে। কিন্তু আন্তর্জাতিক বিশ্ব যাই করুক, মূলত সংকটটি তো দূর করতে হবে মিয়ানমারের সাথে, এবং মিয়ানমারের সাথে আমাদের দ্বিপাক্ষিক সংকট
দূর হয় নাই, আগের সরকারও পারে নাই, এই সরকার এখন কিছু করতে পারে নাই, শুধু প্রত্যাশার কথা শুনছি, সেখানে বরং আর নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে। সেই করিডোর থেকে শুরু করে রোহিঙ্গা যারা বাংলাদেশে আশ্রিত আছে তারা কাদের হয়ে কাজ করছে, তারা সেখানকার আইন শৃঙ্খলা থেকে শুরু করে অন্য অনেক পরিবেশ পরিস্থিতির কতটা ক্ষতি করছে, এবং এদের সাথে মিয়ানমারের বিভিন্ন শক্তির যে সংযোগ, তারা কাদের হয়ে কাজ করছে, সব মিলিয়ে শুধু 1.5 লক্ষ নতুন করে এসেছে, আগে 12-13 লক্ষ ছিল। এই বোঝা শুধু বাড়ছেই না, আমাদের জাতীয় নিরাপত্তা থেকে শুরু করে সব কিছুই কিন্তু হুমকির মুখে পড়ছে। এবং মিয়ানমারের যে বাস্তবতা, মিয়ানমারের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, এবং এই অঞ্চলে আমেরিকার যেই ভূমিকা অবস্থান, তাতে করে আশান্বিত হওয়ার কোনো কারণ নাই যে আমাদের রোহিঙ্গা সংকটের আশু কোনো সমাধান শুরু হবে। যখন জাতিসংঘের মহাসচিব এসেছিলেন তখন ডক্টর ইউনূস বলেছিলেন যে আগামী ঈদ তারা নিজ দেশে গিয়ে করবে। তারপরে যখন বিমস্টেকের বৈঠক হলো সেখানেও মিয়ানমারের সাথে যে আলোচনা হয়েছিল তখনও আমরা মনে করেছিলাম যে তারা ফিরিয়ে নেবে। একটা স্টেটমেন্টকে খুব গুরুত্ব দিয়ে সরকার প্রচার করেছিল যে তারা স্বীকার করেছে এই মানুষগুলো বাংলাদেশে, যদিও সেই সংখ্যাটা অনেক কম, তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। কিন্তু ফিরিয়ে নেওয়া এবং তার প্রক্রিয়া শুরু হওয়ার বিন্দুমাত্র কোনো অগ্রগতি হয় নাই। তার মানে হচ্ছে যে এটা আমাদের জন্য দীর্ঘমেয়াদী একটা সংকট হয়ে আছে এবং আরও হয়তো অনেক বছর এই সংকট হয়ে থাকবে। সেখানে আমাদের কূটনৈতিক ব্যর্থতা এবং মিয়ানমারের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দেশ সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করতে পারে চায়না। সেই চায়নাকে দিয়ে ত্রিপক্ষীয় চেষ্টার কিন্তু আমরা বিগত সরকারের সময় দেখেছি, সেটাও হয় নাই। এখন তো এরকম কোনো চেষ্টাও আমরা দেখছি না। এবং পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশ, মিয়ানমার, তারপরে চায়না, এখানে আমেরিকা, ইউরোপ সহ পশ্চিমা বিশ্বের যে ভূমিকা, সব কিছু মিলিয়ে রোহিঙ্গা সংকট সমাধানের কোনো লক্ষণ তো দেখাই যাচ্ছে না, বরং প্রতিনিয়ত সেটা বাড়ছে। এবং বাড়তে বাড়তে এখন কোন পর্যায়ে যাবে যে এরা একটা বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে আমাদের জন্য। এই জনগোষ্ঠীকে রাখা, তাদেরকে খাওয়ানো পরানো, এটাই না শুধু, তারা নিজেরাই একটা সমস্যা হয়ে যাচ্ছে ওই অর্থে যে তারা আমাদের নিরাপত্তা, আমাদের কি বলবো, অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত সব দিক থেকে তারা আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এটা অনির্বাচিত সরকার হিসেবে তারা কতটা এই ব্যাপারে ভূমিকা রাখতে পারবে সেই প্রশ্ন তো আছেই। কিন্তু ডক্টর ইউনূসের অবস্থানগত কারণে মানুষের একটা আশাবাদ তৈরি হয়েছিল, কিন্তু সেই আশাবাদও এখন আর দেখা যাচ্ছে না। তার মানে হচ্ছে যে পরবর্তীতে নির্বাচিত সরকার আসলে পরে তারা কোন কৌশলে, কোন কূটনীতির মাধ্যমে, কোন দেশের সাহায্য সহযোগিতা নিয়ে বা কোন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারবে বলা খুবই মুশকিল। অনেক ধন্যবাদ। আমাদের সময় শিরোনাম হচ্ছে সংস্কারের শর্তে প্রশ্নবিদ্ধ হতে পারে সরকারের নিরপেক্ষতা। দেখেন, সংস্কারের জন্য সরকার অনেকগুলো কমিশন করেছে, তারা প্রস্তাব দিয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, ঐক্যমত সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। লন্ডন বৈঠকের পরে আমি বলবো বেশ কতগুলো ক্ষেত্রে বড় অগ্রগতি হয়েছে। এই যে 70 অনুচ্ছেদ বলি, দ্বিকক্ষের বিষয়টা বলি, রাষ্ট্রপতির ক্ষমতার কথা বলি, প্রধানমন্ত্রীর মেয়াদ বলি, এই বিষয়গুলোতে কিন্তু এক ধরনের দূরত্ব ছিল বিএনপির সাথে, জামাত, এনসিপি সহ অন্যান্য দলের, সেটা কিন্তু অনেকটা ঘুচে এসেছে। তারপরেও কিন্তু ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সব ধরনের প্রস্তাবের ব্যাপারে জাতীয় ঐক্যমত্য হওয়া, তার মাধ্যমে একটা জাতীয় সনদ হওয়া, সেটা অনেকখানি এগিয়েছে। কিন্তু আপনি দেখবেন প্রতিদিনকার রাজনৈতিক বক্তব্য বিবৃতিতে যারা বিএনপির বিপক্ষে অবস্থান করছে, জামাত, এনসিপি সহ আরও কিছু দল, তারা সারাক্ষণ বিএনপিকে অভিযুক্ত করতে থাকে যে বিএনপি সংস্কার চায় না, সংস্কার চায় না, সংস্কার চায় না। আবার বিএনপি বা তার সহযোগী যেসব দল আছে তাদের পক্ষ থেকে জামাত এবং এনসিপিকে বলা হয় তারা নির্বাচন চায় না, নির্বাচন চায় না। আবার দুপক্ষই বলে আমরা নির্বাচন চাই, বিচারও চাই, সংস্কারও চাই। এখন এই চাওয়া পাওয়ার বিষয়গুলো যে রাজনৈতিক বয়ান আমরা শুনি, তার বাইরে যদি আমরা বাস্তবে কতটুকু কি হয়েছে দেখি, তাহলে ঐক্যমত অনেকগুলো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে হয়েছে। যেগুলো ক্ষেত্রে হয় নাই সেগুলো তো আপনি জোর করে কোনো দলকে রাজি করাতে পারবেন না। বিএনপি তো অনেক বড় বড় ছাড় দিয়ে এই কয়েকটা বিষয় যে একটুকে বললাম সেই জায়গাতে তারা অন্যদের সাথে একমত হয়েছে। তো বিএনপিকে যদি সারাক্ষণ বলা হয় যে তারা সংস্কার চায় না, যেনতেনভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যেতে চায়, ক্ষমতা যেতে চাওয়া একটি রাজনৈতিক দলের খুব স্বাভাবিক, এবং সেই জন্যই তো তারা রাজনৈতিক দল, সেই দলটা যদি মানে বৃহত্তম দল হয় এবং সবচেয়ে বড় দল হয়, তার মানে হচ্ছে নির্বাচন হলে পরে বিএনপি ক্ষমতায় যাবে,
এইটা বাংলাদেশের প্রতিটি মানুষ জানে এবং মানে এবং বিশ্বাস করে। কিন্তু যেই দলগুলো ক্ষমতায় যাবে না, তারা এখন যে অবস্থানে আছে, তাদের যে প্রভাব প্রতিপত্তি, রাজনৈতিক অবস্থান, সামাজিক অবস্থান, সেটা দুর্বল হয়ে যাবে। সেই ভয়ে তারা নির্বাচন চাইবে না, বিএনপি ক্ষমতায় আসুক সেটা তারা চাইবে না। কিন্তু প্রশ্ন তো হচ্ছে, যারা রাজনীতি করছে বাংলাদেশে, সবাইকে তো গণতন্ত্রে বিশ্বাস করতে হবে। তো এখন এনসিপি, জামাত, তারা যা কিছু বলছে এবং যেভাবে নানান রকমের শর্ত, নতুন নতুন উপসর্গ তারা যুক্ত করছে সমঝোতার ক্ষেত্রে, সেটার উদ্দেশ্য নির্বাচন যাতে আরও পিছিয়ে যায়, এটা তো স্পষ্ট। এখন ধরেন সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশ নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, ঐকমত্যের চেষ্টা করা হচ্ছে। এর বাইরে তারা যে দাবিগুলো সাম্প্রতিককালে তুলেছে, যেগুলোর ব্যাপারে বিএনপি একেবারে অনড়, এগুলো তারা মানতে চাইবে না। সেটি হচ্ছে স্থানীয় নির্বাচন আগে হওয়া এবং আনুপাতিক হারের ভোটের হিসাবে নির্বাচন হওয়া, পিয়ার পদ্ধতি। তো পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা আমরা অনেক শুনছি, এর ভালো মন্দ দিক, বাংলাদেশের বাস্তবতা এটা কতটা অনুকূল, বা যেসব দেশে এটার চর্চা হয় তার সুফল কি কুফল কি, সেগুলো নিয়ে আলোচনা আছে। তো পিয়ার পদ্ধতি নিয়ে যেহেতু বিতর্ক আছে, একমত হওয়া যাচ্ছে না, সেটাকে বারবার সামনে এনে একরকমের শর্ত জুড়ে দেওয়া যে এটা না হলে নির্বাচন হতে পারবে না, সেটা যেমন নির্বাচনকে পেছানোর একটা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে, ঠিক একইভাবে স্থানীয় সরকার নির্বাচন আগে করা, এটা নিয়েও মেলা আলোচনা হয়েছে। কারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায়? আমরা দেখেছি যারা সামরিক বাহিনী থেকে এসে ক্ষমতা দেয়, অথবা অরাজনৈতিক উপায়ে ক্ষমতা নেয়, অথবা অনির্বাচিত হয়ে ক্ষমতায় থাকে, তারাই স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ভিত্তি তৈরি করে তাদের মতো করে আগাতে চায়। তো সেই পথটাই তো এনসিপি বেছে নিচ্ছে, বা জামাত ইসলামী তাই চায়। এখন জামাত ইসলামী, এনসিপি সহ আরও যে কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে, তাদের একটা কমন প্ল্যাটফর্ম আমরা দেখছি তৈরি হয়ে গেছে। বিপরীতে বিএনপি এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপি যারা সহযোগী ছিল, তাদের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। এই দুই পক্ষের মধ্যে যেই বিরোধ হচ্ছে নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে, বিচার নিয়ে, এটাও বহুল আলোচিত। কিন্তু বারবার বিষয়টা যখন আসে, তখন বারবার একই যুক্তি দিতে হয়। বিচার যেমন একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, বিচার শুরু হয়েছে, বিচার চলছে, বিচার হবে, বিচার না চাওয়ার কোনো কারণ নাই বিএনপির। কারণ ফ্যাসিবাদী আমলে সবচেয়ে বেশি নির্যাতিত, নিগৃহীত হয়েছে দল হিসেবে বিএনপি, জামাতও হয়েছে। এনসিপি তো দল হিসেবে তারা নির্যাতিত হয় নাই, কিন্তু অভ্যুত্থানকারী ছাত্রনেতৃত্বের মাধ্যমে এই দল গঠিত হয়েছে। নতুন দল তাদের পক্ষে দল ঘুচিয়ে, শক্তি বাড়িয়ে নির্বাচনে কিছু ফলাফল ভালো করার চেষ্টা থাকবে, সেটাও স্বাভাবিক। কিন্তু যেইভাবে আমরা জামাত এবং এনসিপি নির্দিষ্ট করে বললে, তাদের মুখে প্রতিদিন প্রতিনিয়ত যে কথাগুলো শুনি, বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো তারা আনে, নিজেদের যেসব দাবি দেওয়া এবং শর্ত সামনে নিয়ে আসে, তার ফলাফল স্পষ্টভাবে দাঁড়ালে তারা সহজে নির্বাচন চায় না। কারণ সহজে নির্বাচন হলে পরে তাদের রাজনৈতিকভাবে ক্ষতি, আর সহসা নির্বাচন হলে পরে রাজনৈতিকভাবে সবচেয়ে লাভ বিএনপি। তো এখন বিএনপির লাভ হয়ে যাবে বলে আপনি নির্বাচন চাইবেন না, নানান শর্ত দিয়ে এগুলোকে পেছানোর চেষ্টা করবেন এবং নানানভাবে তাদেরকে অভিযুক্ত করবেন যে তারা বিচার চায় না, সংস্কার চায় না। বিচার, সংস্কার, নির্বাচন তিনটেই সবাই চায়, মুখে বলে, কিন্তু কে কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছে? যখন বলা হয় সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না, তাহলে বোঝা যায় যে আপনি একটা অবাস্তব শর্ত আরোপ করছেন। কারণ সংস্কার একটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলমান আছে, তার বাস্তবায়ন এবং প্রত্যেকটা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন, এটা চাইলে হুট করে রাতারাতি হয়ে যাবে না, এবং তার জন্য সংসদ লাগবে, তার জন্য সংবিধান থেকে শুরু করে আইন কানুন পরিবর্তনের অনেক ব্যাপার থাকবে। তার মানে হচ্ছে যত সংস্কার প্রস্তাব এসেছে, সব কিছু বাস্তবায়নের মাধ্যমে গোটা রাষ্ট্রকে পরিবর্তন করে একটা ভিন্ন বাস্তবতা তৈরি করে তারপরে নির্বাচন। তাদের কথার অর্থ এই দাঁড়ায়। তার মানে হচ্ছে সহসা কেন, জুনে কেন, তারা হয়তো বহু বছর নির্বাচন চাইবেন না বা চান না, এরকমটা ভাববার যথেষ্ট কারণ আছে। অনেক ধন্যবাদ নাজমুল। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।